মার্কস পেয়েছে। আমি ক্লাস থেকেই লেখা দেখলাম, তার মানে পড়াশোনার মধ্যে ছিল। যাতে এটা হইলে হয় কি, যে পড়ায় তার জন্য কিন্তু খুব ভাল লাগে, যে না কিছুটা আমি শিখাতে পারলাম। আর না হলে মনে হয় রোবোটিক। তোমরাও আসছো কিছু ক্লাস করার জন্য, একটা পাশ করার জন্য, আমিও পড়াই দিয়ে গেলাম। এটা হয় না। এটার মধ্যে একটা আদান প্রদানের ব্যাপার আছে, জ্ঞানের আদান প্রদান। হ্যাঁ, পাশ করা তো এটা একটা অবজেক্টিভ, কিন্তু এর মূল অবজেক্টিভ কিন্তু জ্ঞান তৈরি করা। সো বইয়ের মধ্যে অনেক ছোট ছোট করে লেখা থাকবে, আমি যখন বলবো অনেক ইলাবোরেটলি বলবো। সেই জন্য তোমরা কাইন্ডলি শোনার চেষ্টা করবো আর কি। তো আমাদের এই সিলেবাসটা তোমরা জানছো যে এটার মধ্যে পেভমেন্ট আছে, হাইওয়ে এবং এয়ারপোর্ট আছে। এয়ারপোর্টের আমি আর ডিটেলে না যাই, পড়ার মধ্যেই আমরা থাকি। এটার একদম কি বলবো, একটা এয়ারপোর্টের প্ল্যানিং, সাইট সিলেকশন, রানওয়ে কনফিগারেশন, টার্মিনাল মানে অ্যাক্সেসরিজ গুলি, পেভমেন্ট ডিজাইন, এবং পেভমেন্টের মধ্যে প্লেন উঠানামা করার জন্য যেই নেভিগেশনাল এইড গুলি থাকে, লাইটিং, মার্কিং, সিগন্যালিং, সবগুলি আমরা এখানে দেখব। এই সাবজেক্টটা কিন্তু একটু কঠিন, আমি বুয়েটেও দেখেছি। আহ, অনেক কিছু দেখতে হয়, আমি হালকা করেই পড়াবো। কিন্তু গতবার যারা A+ পেয়েছে আমাকে খুব ইমপ্রেস করেছে, যে চমৎকার মনে হয় যে অনেক ডিটেলে তারা পড়েছে আর কি। তোমরাও একটু সেইভাবে যত্ন করো। এখানে কিছু রেফারেন্স বইয়ের কথাও বলা আছে, তোমরা এগুলি দেখবা। কারণ নলেজ এমন একটা জিনিস, আমি যা দিব এটাই তো না, আরো এক্সটেন্ডেড নলেজ আছে। সো যারা নলেজের হরাইজন বড় করতে চাও, ব্যাপ্তিটা বাড়াতে চাও, ডেফিনেটলি ইউ শুড কনসাল্ট দিস টাইপ অফ রেফারেন্সেস। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সো প্রথমে আমরা ইন্ট্রোডাকশনটা এখান থেকে জাস্ট হালকা ভাবে যে সাবজেক্টটা পড়ছো তার সম্বন্ধে একটা ওভারভিউ এখান থেকে জেনে নাও। হুম এখানে আহ, কিছু কিছু টার্ম আমি তোমাকে স্ট্রেস দিয়ে বলবো, এগুলি একটু জানবা। যেমন এয়ারপোর্টটা আসলেটা কি। হ্যাঁ, এই এয়ারপোর্টের সাথে টার্মিনাল, এরোড্রাম অথবা এয়ারফিল্ড কি জিনিস। তারপরে টেক অফ, ল্যান্ডিং, নাম দেখে বুঝে যাচ্ছে প্লেন উঠে যাবে এবং নামবে। আর টার্মিনাল হলো গিয়ে যেখানে যাত্রী উঠানামা করে। এরোড্রাম হলো রানওয়েটা। এই হলো রানওয়ে। তো আর রানওয়েতে প্লেন যাবে অথবা রানওয়েতে বা এরোড্রামে ল্যান্ড করে তারপরে যাত্রী তোলার জন্য টার্মিনালে আসবে। হুম তো যাত্রী তোলার জন্য টার্মিনালের সামনে যে জায়গাটা থাকবে এটা হলো এয়ারক্রাফট পার্কিং। অর্থাৎ গাড়ি যে বাস যেমন টার্মিনালে এসে পার্ক করে, থামে, তারপর যাত্রী উঠানামা করে, লাগেজ উঠানামা করে, তো সেই জায়গাটাও থাকবে। এবং এখানে আরেকটা জিনিস থাকবে, রানওয়ের সাথে সাথে একটা ট্যাক্সিওয়ে থাকবে। ট্যাক্সিওয়ে মানে হলো রানওয়ে তো উঠানামা করবে, আর টার্মিনাল তো অনেক দূরে থাকে। এই যে সংযোগ আরেকটা রাস্তা থাকবে, ওইটাকে বলা হয় ট্যাক্সিওয়ে। এখানে আসে নাই।
দেন প্লেনকে উঠানামা করার জন্য কোনো যেন সংঘর্ষ না হয় একটা কন্ট্রোল টাওয়ারও থাকবে, আরো অনেক কিছু থাকবে। সো এগুলি যেই জায়গার মধ্যে থাকে একসাথে তাকে বলা হয় এয়ারপোর্ট। এয়ারপোর্ট হলো প্লেন উঠানামা প্লাস যাত্রী সেবা দেওয়ার জন্য যা যা এলিমেন্ট থাকে সবগুলিকে একসাথে মিলে বলা হয় এয়ারপোর্ট। তো আমাদের তেজগাঁটা এক সময় এয়ারপোর্ট ছিল। ব্রিটিশরা কিন্তু এয়ারপোর্ট করে না, এগুলি সবগুলি প্লেন আসছে হলো মিলিটারি রিকোয়ারমেন্ট হিসাবে, সিভিলিয়ানের জন্য আসে নাই। তৃতীয় মহাযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর তখন দেখলো যে আর যুদ্ধ তো শেষ, এই এয়ারক্রাফট গুলিকে আমরা যাত্রী সেবায় যদি দিতে পারি এই। তো এয়ারক্রাফটের জন্য শুধু ওঠানামা করার জন্য ছোট্ট একটা জায়গা লাগে, এটাকে বলা হয় এরোড্রাম। তো তেজগাঁও কিন্তু এরোড্রাম ছিল। আমাদের সবগুলি ব্রিটিশরা যেগুলি ছিল সব এরোড্রাম। এরোড্রাম মানে সিম্পল একটা প্লেন উঠা নামার জন্য। আর এয়ারপোর্ট হলো গিয়ে, ও, এটা হলো গিয়ে সিভিলিয়ান একটা প্লেন, একটা পরিবহন ব্যবস্থা। এই ব্যবস্থাটাপনার মধ্যে কে সেবাটা নেবে? যাত্রী। ও, যাত্রী একলা আসবে না একটা লাগেজ নিয়ে আসবে? তাহলে উঠানামা করার জন্য এইসব সেবাগুলি পাওয়ার জন্য একটা টার্মিনাল লাগবে। এবং কে সার্ভিসটা দিবে? গাড়িটা কি? এখানে হলো এয়ারক্রাফট। তো এয়ারক্রাফট কি করবে? টার্মিনালের সামনে দাঁড়াবে, তাহলে অ্যাপ্রন লাগবে, অ্যাপ্রন বা পার্কিং লাগবে। দেন যাত্রী উঠে গেল, তারপরে ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়েতে যাবে, এরপরে টেক অফ ল্যান্ডিং হবে। এই কর্মযজ্ঞকে বলা হয় এয়ারপোর্ট। কিন্তু এরোড্রাম হলো শুধু প্লেন উঠানামা করবে। এই কথাটাকে জোর দিলাম এই কারণে, এইবারও একটা প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, সব এয়ারপোর্টই এরোড্রাম, কিন্তু সব এরোড্রাম এয়ারপোর্ট না। কথাটা আবার বলি, সব এয়ারপোর্টই এরোড্রাম, তার মানে একটা রানওয়ে থাকতেই হবে। কিন্তু এরোড্রাম কিন্তু আবার এয়ারপোর্ট, সব এরোড্রামে গিয়েই সবগুলিকে আবার এয়ারপোর্ট বলতে পারবো না। এরোড্রামের সাথে যদি টার্মিনাল থাকে, পার্কিং এর ব্যবস্থা থাকে, অ্যাপ্রন থাকে, তখন এরোড্রামের নাম হয়ে যাবে এয়ারপোর্ট। তো এই প্রশ্নটা তখন ব্যাখ্যা এই জায়গায় আছে, কোথাও একটা জায়গায় আমি আগেই দেখাই দিলাম আর কি। তাহলে এটা একটা পরিবহন ব্যবস্থা, দূরপাল্লার পরিবহন ব্যবস্থা। কন্টিনেন্টাল যদি মুভ করতে চাও তাহলে প্লেন ছাড়া কোনো গতি নাই। আগে শিপে যেত, কিন্তু শিপে এত লম্বা সময় এটা মানুষ আর অ্যাফোর্ড করতে পারে না, যেই জন্য শিপ এখন শুধু ব্যবসা বাণিজ্যের মালামাল পরিবহনে ব্যবহার হয়, যাত্রী পরিবহনে না। কিছু ক্রুইজ ভেসেল আছে, এটা ছাড়া সব প্লেনে কিন্তু ইন্টারন্যাশনাল গুলি যাওয়া আসা করে দূরপাল্লার। এখন এই যে ইন্টারন্যাশনাল, এক দেশ থেকে আরেক দেশে যাবা, এইটা বারবার মনে রাখবা, ঘুরে ফিরে আইকাও, আইকাও আইকাও কথাটা আসবে, ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন। এরা হলো একটা অথরিটি। পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 40,000 এয়ারপোর্ট আছে, এক দেশের প্লেন আরেক দেশে যায়। তো পৃথিবীতে 193টা দেশ আছে। সবাই যদি আলাদা আলাদা ভাবে চলতো তাহলে সে যখন আরেক দেশে যাইতো মিলতো না, তো স্ট্যান্ডার্ড মিলতো না। যে ডিজাইনার রানওয়ে সে বলবো, ভাই আপনি এত বড় একটা এয়ারক্রাফট নিয়ে আসে, আমি ওইটার জন্য তো ডিজাইন করি নাই রে ভাই, আপনার যে জায়গা লাগে সেই জায়গা তো আমার নাই তো। সো এই জন্য ইউনিফর্মিটি আনার জন্য পুরো পৃথিবীতে, যে না যে যার মতন করে করবে না, এটা একটা ইন্টারন্যাশনাল, এটা একটা ট্রাভেল ব্যবস্থা, তাহলে একজন অথরিটি দাঁড়ায় গেছে। অথরিটির নাম হলো ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি। এরা বলে দেয় প্লেন কেমন হইতে পারবে, এর বাইরে যেতে পারবে না। রানওয়ে কিভাবে ডিজাইন করতে হবে, এর বাইরে যেতে পারবে না। এবং এত কড়া, এটার যদি একটা রানওয়ে বের করেই তুমি যদি বলো আমি সেবা দিব, দিবে না। এদেরকে ডাকতে হবে যে ভাই আমি তো একটা কুমিল্লায় এয়ারপোর্ট বানাইছি, এখন ইন্টারন্যাশনাল করতে চাই। তখন এরা আসবে, এসে কোড দেখবে, স্ট্যান্ডার্ড দেখবে, ফ্যাসিলিটি গুলি দেখবে, দেখার পর
যদি মিলে তখন তারা সার্টিফিকেশন দিবে, হ্যাঁ তুমি এখন আন্তর্জাতিক সেবা দিতে পারো। তো কারা এই ভেটিংটা করে দিল? তাদের নামটা কি, শর্টকাটে বলবো আইকাও। ইউনাইটেড নেশন থেকে তাদেরকে তৈরি করা হয়েছে আর কি। তো যাই হোক, হিস্ট্রিটা আমি খুব তাড়াতাড়ি এই জায়গায় কিন্তু আমি অনেকক্ষণ বেশি পড়ালাম, করালাম এই কারণেই। আইকাও এটা, এই যেমন মিড টার্মে আসবে, ফুল অ্যাব্রিভিয়েশনটা লিখো। আইকাও মানে কি? তুমি লিখবা তখন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন, এগুলো একটা প্রশ্নের উত্তর। এই মিউট করে রেখো, তোমাদেরকে রিকোয়েস্ট করছি কাইন্ডলি মিউট করে রেখো। কাইন্ডলি মিউট করে রেখো, বিরক্তি লাগে, না হলে কনসেন্ট্রেশন দেওয়া যায় না, কথা শোনে না। হায়াত, হায়াত যে এখনো রোল নাম্বারটা চেঞ্জ করে নাই, এখনো তাকে আমি নিজেও মিউট করাইতে পারতেছি না, কিভাবে ঢুকছে আল্লাহ জানে। এই হায়াত আছো নাকি? শাহ মোহাম্মদ ইকবাল হায়াত? তো আমি যদি এভিয়েশন হিস্ট্রিটা বলি, কিভাবে আরম্ভ হয়েছিল। মানুষ অনেক আগের থেকেই পাখির ডানা মেলে উড়াটা দেখে মনে হয়েছে আমিও যদি উঠতে পারতাম। তো আল্লাহ পানি দিছে, পানির মধ্যে যে কোনো কিছু দিলেই পানির স্রোতে চলে যায়। এটা কাঠ হইলে কাঠের মধ্যে বইসা গেলে সে নিজেও চলে যায়। কলা গাছ দিলে দেখা যায় ভেলার মতন সে চলে যায়। এই সম্ভাবনাটা কাজে লাগায়া, পানিটাকে কাজে লাগায়া ওয়াটারওয়েজ প্রথম হয়েছে। এই জন্য সভ্যতা সবসময় নদী পাড়ে হয়েছে। পানি পাওয়া যায়, গোসল করা যায়, জীবন পাওয়া যায়, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার আল্লাহ রাস্তাটা দিয়ে দিছে, এটা হলো ওয়াটারওয়েজ। হয়তো পালটাল আস্তে আস্তে আসছে, ইঞ্জিনটা পরে আসছে, তারপরে আসছে হলো রেল। জ্ঞানে বিজ্ঞানে মানুষ যখন বড় হলো, মানুষ ইঞ্জিন আবিষ্কার করলো, তখন ইন্ডাস্ট্রিতে জিনিসপত্র র মেটেরিয়াল নেওয়ার জন্য অনেক চাহিদা বেড়ে গেল। পাহাড়ে কোনো নদীও যায় না, পাহাড় থেকে রাস্তাও বানানো যায় না, কিন্তু একটা কষ্ট করে রেল বানিয়ে ফেললে, রেল সিস্টেম একদম সস্তায়, সবচেয়ে সস্তায় ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল আল্লাহ যেগুলি দিছে, মিনারেল রিসোর্স সব নিয়ে আসলো, আসলে পরে মাস প্রোডাকশন হয়ে গেল, মানুষের সহজলভ্য হয়ে গেল অনেক কিছু। এটাকেই বলা হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। রেল এসে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করছে। তাহলে পানি দিল, পথটা দিল আল্লাহ, মানুষ তার জ্ঞানে বিজ্ঞানে বানাইলো হলো গিয়ে রেল। কিন্তু মানুষের চলার স্বাধীনতা চায়। রেল দেখলো, নৌ দেখলো, ওদের স্টেশনে যে সার্ভিসটা নিতে হয়। নৌপথে যাই, টার্মিনালে যেতে হবে। রেলের সার্ভিস চাই, রেল স্টেশনে যেতে হবে। আরে আমি তো রাত 2টার সময় বের হবো আমার মতন করে, মাঝখানে থামবো, একটা জিনিস ভালো লাগতেছে দেখবো, খাবো, নামাজ পড়বো। এই তখন আসলো রাস্তা। ঘোড়া দিয়ে চলতো মানুষ, কিন্তু পরবর্তীতে ট্রেনের ইঞ্জিনটাকে, এই হায়াত কাইন্ডলি, কাইন্ডলি যদি থাকো আমার কথাটা একটু শোনো, হয় বের হয়ে যাও। স্যার আমি ইকবাল হায়াত ভাইকে কল দিয়ে বলতেছি স্যার, আমি একটা লিভ নিচ্ছি স্যার। থ্যাংক ইউ ভাই, খুব ডিস্টার্ব হচ্ছে। তো কে জানি রেকর্ড করছে, তোমরা দেখো সবার কাছে মেসেজটা গেছে, নিয়ে নিতে পারো রেকর্ডটা আর কি, হ্যাঁ। তো আমি যেটা বলছিলাম, মানুষের আল্লাহ এমন একটা মানুষ বানাইছে যাদের চাওয়ার শেষ নাই। তো তখনই ইঞ্জিন রাস্তায় চলে আসলো, আর ডোর টু ডোর ফেসিলিটি পেয়ে গেল, নিজে একটা গাড়ি কিনলো। তাহলে আমি কখন বের হব, কোথায় যাব, সব আমার স্বাধীনতার মধ্যে চলে আসলো, পাসপোর্ট অফ ফ্রিডম বলে এটাকে। তো তাহলে কয়টা মাধ্যম হলো, আল্লাহ দিল গড গিফটেড হলো ওয়াটারওয়েজ, রেলওয়ে বানাইলো ইন্ডাস্ট্রির জন্য র মেটেরিয়াল দেওয়ার জন্য, পরবর্তীতে অবশ্য যাত্রী পরিবহনও করে। কিন্তু এটা সীমাবদ্ধতা আছে দেখে মানুষ তখন রাস্তার উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেল। এই যে মানুষের
রাস্তা আসক্ত হইলো, পুরো পৃথিবীতেই রাস্তা বাড়তেছে, বাকি ওয়াটারওয়েজও পরিবহনে ব্যবহার হয়, রেলওয়েজও পরিবহনে ব্যবহার হয়। রেলের যে অংশটুকু যাত্রী পরিবহনে ব্যবহার হয় সেটা হলো মেট্রো। শহরের ভিতরে লং ডিস্টেন্স না, শহরের ভিতরে চলে আসছে মেট্রো গণপরিবহন হিসাবে। তারপরে মানুষ দূর দূরান্তে যাইতে চাইলো, যাই যেই দেশগুলি অনেক বড়, মনে করে ইন্ডিয়া, আমেরিকা, চায়না, তারপরে হলো গিয়ে রাশিয়া সবচেয়ে বড়, এক মাথা থেকে আরেক মাথাতে যেতে 1.5 মাস লাগে, সড়ক ব্যবস্থাতেই, রেল ব্যবস্থাতেও লাগে। তো তখন বললো যে আরো দ্রুত গতির কিছু পাওয়া যায় কিনা। এই তখনই আসলো পাখি যেভাবে উড়ে বাধাহীন ভাবে, আমি ওইভাবে উঠতে চাই। তো অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, বেলুন দিয়ে, হ্যালোজিন দিয়ে, প্যারাসুট দিয়ে, কত কিছু যে করছে। পরবর্তীতে রাইট ব্রাদার এসে, এটা আমরা সবাই জানি, 1903 সালে এই প্রথম সাকসেসফুল হলো। বাতাসের বিজ্ঞানটাকে মানুষ শিখলো, পাখি উড়ার যে ডায়নামিক্সটা আছে সেটা বার্নৌলি সাহেব দেখাই দিল। পাখি যখন উড়ে তার ডানার উপরে নিচে প্রেসারের পার্থক্য থাকে, এই পার্থক্যের জন্য উপরের দিকে একটা লিফট তৈরি হয়, এই লিফটটা দিয়েই আকাশে উড়া যায়। তা এবং নিচের প্রেসার, পাখার নিচের প্রেসার এবং উপরের প্রেসার, এই পার্থক্যটা বাড়ে গতির সাথে। সুতরাং বেশি গতিতে চললে বেশি উপরে তাড়াতাড়ি উঠা যায়। এই তখন বড় বড় ইঞ্জিন বের করলো করে। এবং খেয়াল রাখবা, পৃথিবীতে যত জ্ঞান তৈরি হয়েছে সাধারণ মানুষের উপকারের জন্য কিন্তু হয় নাই, সব হয়েছে কিন্তু যুদ্ধক্ষেত্রে জয় করার জন্য। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই ট্যাঙ্ক আবিষ্কার হয়েছে, তারপরে হলো প্লেন আবিষ্কার হয়েছে, ফাইটার প্লেন আবিষ্কার হয়েছে। অর্থাৎ গবেষণাগুলি যুদ্ধে জিতার জন্য অনেক ফান্ড দিছে আর্মির জন্য। সেই যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই আবিষ্কারগুলি সিভিলিয়ান ডোমেনে চলে আসছে। তার মানে আমরা বলতে পারি পৃথিবীতে বড় বড় যেই সব প্রযুক্তি আসছে, এটা সামরিক ফোকাসে আসছে, পরবর্তীতে এটা বেসরকারি পর্যায়ে ব্যবহার হয়েছে। তো এই যে রাইট ব্রাদাররা আবিষ্কার করছিল, তারপরে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2, অনেক এয়ারক্রাফট বানাইছে, যুদ্ধ বিমান বানাইছে, তার ক্ষমতা বানাইছে, তার স্পিড বাড়াইছে। এখানে কিছু দেওয়া আছে কিভাবে স্পিড গুলি বাড়লো এই জায়গার মধ্যে আর কি, আস্তে আস্তে। হুম। সো মানুষের স্বপ্ন, মানুষের ট্রায়াল অ্যান্ড এরর পাখি হওয়ার জন্য অদম্য কিছু চাওয়া থাকলে আল্লাহই দেয়। কারণ বাতাস তো আল্লাহই দিছে, জ্ঞান তো আল্লাহই দিছে, কাজে লাগাইছে, এবং একসময় সাকসেসফুল হয়ে দ্রুত গতির প্লেন চলে আসছে। এই সেই পাখি। এখানে কাইন্ডলি ভালো করে দেখো, সায়েন্সটা হচ্ছে ফ্লাইং এর সায়েন্স। এই যে ইগলটা যে উঠতেছে, এর পাখার শেপটা হচ্ছে হলো উপরে হলো কার্ভ। তাহলে এখান এই জায়গায় বাতাসটা ছিল, এইটা যখন সামনের দিকে আসবে তখন এই মাধ্যমটা দুই ভাগ হয়ে যাবে, এক ভাগ উপর দিয়ে যাবে, একবার তলা দিয়ে যাবে। উপর দিয়ে যে যাবে সে বাঁকায় যাবে, আর তলা দিয়ে যে যাবে সোজা যাবে। কিন্তু ছিল তো একই সাথে, বাতাসটা এখানে একই সাথে ছিল, পাখাটা যখন সামনে যখন চলে যাবে, এই বাতাসটা আবার একই সাথে হয়ে যাবে, মাধ্যম একই হয়ে যাবে। অনেকটা পানিতে যখন সাঁতার কাটো যেরকম হয় আর কি, তুমি যতই আগাতো থাকো পানিটাকে পরিষ্কার করে করে যাও, সরায়া সরায়া যাও। এই পাখিটাও যাচ্ছে বাতাস সরায়া, সরাতে গেলে এর উপর দিয়ে যেতে হয়। তো এখানে ছিল এক, এখানে এক হবে, কিন্তু এই যে কার্ভ পথে যাবে, বাঁকা পথে বেশি পথ ঘুরতে হবে না। তাহলে এখানে যদি যেই কোঅর্ডিনেটে ছিল একই সাথে যদি থাকতে চায়, তাহলে তার তখন গতি বেড়ে যেতে হবে, এর তুলনায় এর গতিটা বেশি হবে। গতি বেশি হলেই দূরত্বটা যদি বেশিও হয় এটার তুলনায়, সোজার থেকে এটার দূরত্ব, এই ডিস্টেন্সের দূরত্ব বেশি, কিন্তু তার বাতাসটাও যখন দ্রুত যদি যায় তাহলে এখানে এসে আবার মিলে যাবে।
এই যে নিচের গতি আর উপরের গতির মধ্যে পার্থক্য হয়ে গেল, গতির পার্থক্য থেকেই এই তখন যেই বাতাস তাড়াতাড়ি চলে সেই জায়গায় একটা বেশ ভ্যাকুয়াম তৈরি হয়। দেখবা দরজা যখন হঠাৎ করে খোলো, যেই পার থেকে খুলতেছে ওই পাশে কিন্তু একটা সাকশন হয়। হ্যাঁ, তাহলে উপরে দ্রুত যাচ্ছে, এই জায়গায় প্রেসারটা কমে যাচ্ছে, আর রিলেটিভলি প্রেসারটা নিচে। হ্যাঁ, এইটাকেই বলা হয় বার্নৌলিস ইকুয়েশন। এই যে মানুষ শিখে ফেললো, ও পাখা বানাইতে হবে উপরে কার্ভ করব আর নিচে সোজা দিব। তো এখানের বাতাসটা পাখাটা দুই ভাগ করবে, সে তো সামনের দিকে আগাচ্ছে, তাহলে এ তাড়াতাড়ি যাবে, ফাস্টার হবে, লো প্রেসার হবে। নিচেরটা ডেন্সিটি বেশি, হাই প্রেসার। হাই প্রেসারের ফলে এ চাপ দিব উপরের দিকে, এটাকে বলা হয় লিফট। এইভাবেই একটা প্লেন আকাশে ভেসে থাকে। এই লিফটটা যত স্পিডে যাবে পাখাটা উপরে উঠবে তত বেশি। থিওরিমটা হলো গিয়ে বার্নৌলিস থিওরেম বলে। আরো অনেক থিওরিম আছে, যাই হোক এখানে অনেক কিছু বলা আছে। প্রথমে এখানে প্রোপেলার ছিল। প্রোপেলার মানে হলো ওই যে পাখা দিয়ে ঘুরে, যেটা প্রোপেলার। প্রথম প্রজন্মের প্লেনগুলি একটু স্লো যেত, কেন? পাখা ছিল, ফ্যান যেভাবে ঘুরে, এই ফ্যানটা বাতাস কাটার জন্য, এই সামনে কাটার জন্য এনে ব্লেডগুলি সেই শেপে দিয়ে দিত। আর পাখাটার শেপটা ছিল এরকম, সামনের দিকে পাখা টানতো, বাতাসটা দুই ভাগ হয়ে যেত, আকাশে উড়ে গেল। পরবর্তীতে আরো আসছে। হ্যাঁ, এখানে এই যে দেখো, এখানে টার্বো প্রোপেলার আসছে, টার্বো ইঞ্জিন আসছে। এগুলি এইটা একটা প্রোপেলার, এটা একটা প্রোপেলার, এটা উন্নত মানের, কিন্তু এটা হলো জেট ইঞ্জিন হয়ে গেল, টার্বো জেট। এখানে কিন্তু প্রোপেলার পাখা ঘুরে না, এখানে বাতাসকে টান দেয়, টান দিয়ে হুইলের সাথে মিলায়া এটাকে পেছন দিক দিয়ে বের করে দেয়। এই যে বের করলো, জেট অ্যাকশন হয় বেলুনের মতন। বেলুনে বাতাস ঢুকায় মুখটা ছেড়ে দিলে বেলুন উপরের দিকে উঠে যায়, কেন? বাতাসটা বের হওয়ার সময় পেছনে ধাক্কা দেয়। এই ধাক্কার ফোর্সটা বের করার জন্য এই ইঞ্জিন অনেক বড় হয়, অনেক বাতাস ভিতরে নেয়, তারপরে এক্সপ্লোশন করায়, মানে ভলিউমটাকে বাড়ায় ফেলে, বাড়ায়া পেছন দিক দিয়ে জেটের মতন করে বের করে, ঢুকায় বড় করে, বের করে চিকন করে। ও দেয় ফোর্স, ব্যাকওয়ার্ড ফোর্সে ফরওয়ার্ড ফরওয়ার্ড ডিরেকশনে যায়। এই প্রযুক্তিটা হলো টার্বো ইঞ্জিন, জেট ইঞ্জিন। এগুলি ছিল হলো প্রোপেলার বেস। এখন প্রজন্মগুলি হচ্ছে হলো এইগুলি হলো গিয়ে আহ, একটা ইঞ্জিন না, ডাবল ডাবল ইঞ্জিন, যার ফলে হয় কি অনেক দূরপাল্লায় যেতে পারে, অনেক পেলোড থাকে, যাত্রী এবং মালামাল নিতে পারে, এবং দ্রুত গতিতে যেতে পারে 1,1200 কিলোমিটার শব্দের গতির। এই যে দেখো, এই শব্দের গতিরও বেশি কনকর্ড যেত এই জায়গাটার মধ্যে। এনিওয়ে, দিজ আর দা ব্রিফ হিস্ট্রি। এর মাঝখানে এগুলি যতগুলি দেখালাম সব প্যাসেঞ্জার নেওয়ার জন্য, কিন্তু কার্গো বিমানও আছে, কোনো জানালা নাই। কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য ডেফিনেটলি তোমাকে কার্গো প্লেন লাগবে, ওজন নিতে হবে। এই যে চলে আসছে এই জায়গার মধ্যে, যুদ্ধে যাওয়ার জন্য বড় বড় যুদ্ধ বিমান লাগবে। এক একটা পারপাস বিল্ড কতগুলি প্লেন সার্ভিস চলে আসে। প্লেনে কনসেপ্টটা একই, কেউ এক ইঞ্জিন লাগায়, কেউ চারটা ইঞ্জিন লাগায়। হ্যাঁ, তো এরকম যে যত লাগাবে তত বেশি ওজন ক্যারি করতে পারবে আর কি। এখন তো সোলার, যেই জায়গাটা পাকার উপরে থাকে, এই যে দেখছো কি সুন্দর প্রোফাইলটা, এটাই শিখছে মানুষজন। এবং যারা যারা প্রকৃতি দিকে সবসময় তাকায়, আল্লাহ কিন্তু জ্ঞান প্রকৃতিতে দিয়ে দিছে, পাখির এই শেপটা তারাই প্রথম দেখছে। দের মানুষ কিভাবে সাঁতার কাটে সেটা দেখছে। মানুষের হাত পা গোল করছে কেন মানুষ? হ্যাঁ, গোল করলেই
মানুষ কিন্তু ন্যাচারাল বর্ন সুইমার বলে। জন্মগতভাবেই বাচ্চাদেরকে পানিতে দিয়ে দাও, সুইম করবে। কারণ মায়ের পেটেও, উমের মধ্যেও কিন্তু পানির মধ্যেই কিন্তু সে ভাসে। সো জন্মগতভাবে আল্লাহ মানুষকে তার হাত, পা এগুলিকে এমন ভাবে বানাইছে গোল হবে। এই যে এই হাতের উপর দিয়ে তুমি যখন সামনের দিকে যাও, হাতের উপর দিয়ে যে পানিটা যায়, আর যেখানে ডুবে আসো পানির নিচে, পানির নিচে যেটা আছে সে হলো বেশি প্রেসার দেয়। আর সারফেসে তুমি যখন সাঁতার কাটতেছো, যেটা তোমার উপর দিয়ে যাচ্ছে তা সে দ্রুত গতিতে যাচ্ছে, এই তখন তুমি আপলিফট হও। তোমার যদি এটা হাতটা যদি সার্কুলার না হইতো, গোল না হইতো, তাহলে তুমি কিন্তু সাঁতার কাটতে পারতা না। পাশাপাশি যে সাঁতার জানে সেও কিন্তু ডুইবা মরে। কখন? সে যদি ভয় পেয়ে যায়, কোনো কারণে যদি ভয় পেয়ে যায়, ভয় পেলে মানুষ জানে না, মানুষের বডিটা শক্ত হয়ে যায়। তার মানে আল্লাহ এমন ভাবে তার একটা ডেনসিটি দিছে, যে পানি মানুষ যদি হাতটা সামনের দিকে আনা নেওয়া করে, ধাক্কা দেয়, এবং মানুষের যে বডিতে মিট আছে বা ফ্লেশ আছে বা পুরো বডির যে ডেনসিটি আছে, এটা পানির সাথে যতটুকু পার্থক্য, সামান্য একটু স্পিড দিলে সে কিন্তু ভেসে থাকতে পারবে। কিন্তু কোনো কারণে যদি তুমি ভয় পাও, দেখবা তোমার হাত পা স্টিপ হয়ে যাবে। স্টিপ মানে ডেনসিটি বেড়ে যাবে। হ্যাঁ, এরপরে তুমি কিন্তু আর যতই চেষ্টা করো পারবা না, ডুবে যাবা। দেখবা বাবা মা বাচ্চা কাচ্চা যখন নদীর পাড়ে গিয়ে গোসল করতে গিয়ে মরে যায়, তখন কান্নে কাঁদে আর বলে যে, আরে এ তো সাঁতার জানতো, কেমনে মরলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তো সাঁতার শিখছে কোথায়? গলা পানিতে শিখছে। এই সবচেয়ে ডেঞ্জারাস। শহরে থাকে, শহরে তার নদী পায় না। গ্রামে যেগুলি শিখে এরা কিন্তু মরে না। শহরে গলা পানিতে যারা সাঁতার শিখে, তার অর্থ হলো যেদিন থেকে সে শেখা আরম্ভ করছে সেদিন থেকে জানে পায়ের নিচে তার সাপোর্ট আছে, কোনো কিছু হইলে সে দাঁড়ায় যেতে পারবে। হ্যাঁ, এটাকে বলে গলা পানির সাঁতার শেখা। কিন্তু সে যখন সার্টিফিকেশন পেয়ে যায় যে সে সাঁতার জানে, বাবা মাও বলে, তার ট্রেনারও বলে, তারপরে যায় জমিদার বাড়িতে বন্ধুর সাথে, যায় দিঘিতে, তারপরে পাল্টাপাল্টি আরম্ভ করে। পাল্টাপাল্টি মানে দম নাই, তারপরও শেষ আরেকটা ল্যাপ দিতে চায় মাঝামাঝি পথের মধ্যে। হ্যাঁ রে, হায়াত সাহেব যে এখনো কি করছে! যে ফোন দিলা সে পারো নাই কিছু করতে? আমিও তো পারতেছি না, আমার সিস্টেমের মধ্যে ও কিভাবে ঢুকছে বুঝতে পারছি না। অফ হয়েছে স্যার। হ্যাঁ, হ্যাঁ মোহাম্মদ ইকবাল, অফ এই যে হয়েছে স্যার। এখন, এখন থ্যাংক ইউ। তো যা হোক, যেটা বলছিলাম, হাঁটু মানে গলা পানিতে শেখার পর যখন সে প্রকৃত প্রতিযোগিতায় নামে, প্রতিযোগিতা মানে হলো একদম নিজের যা ক্যাপাসিটি তার বাইরে গিয়েও অনেক সময় জিতার জন্য কাজ করতে যায়, তখনই অতিরিক্ত যেই শ্রমটা দিল, দিয়ে যখন পারতেছে না, তার মাথার মধ্যে আছে যে আমার পায়ের নিচে কিন্তু সাপোর্ট আছে। অবচেতন মন বলে, কিন্তু ওইটা তো দিঘি, ওখানে তো পায়ের নিচে কিছু নাই। তো সে যখন হাঁপায়ে গিয়ে দম নেওয়ার জন্য দাঁড়াইতে চায়, তখন দেখি পায়ের নিচে তো কোনো সাপোর্ট নাই। তখন সে ভয় পেয়ে যায়। এই ভয় পাইলে আর সাঁতার কাটা হবে না, কারণ মাংস তখন শক্ত হয়ে যায়, ডেনসিটি তখন বেড়ে যায়, তখন তলায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। যাই হোক, এই কথাগুলি বললাম। প্রকৃতিতে আল্লাহ সবকিছু দিয়ে দিয়েছে, যে অবজার্ভ করেছে সেই বিজ্ঞানটাকে আল্লাহর বিজ্ঞানটাকে মানুষের মঙ্গলের জন্য কাজে লাগাতে পারছে। এখানে কিছু আস্তে আস্তে অন্য ডেরিভেটিভস চলে আসছে, যেমন পানিতেও চলে বা আকাশেও চলে, রানওয়ে লাগে না, তার পানিটাই রানওয়ে। এটা আমি লিখতে দিতে পারি। ভিটিও, ভিটিওএল মানে কি? ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। আমি এতক্ষণ দেখালাম রানওয়েতে লম্বা দৌড় দিয়ে উঠবে, আর উপর থেকে নামার পর
তাকে থামাতে গিয়ে বড় একটা জায়গা লাগবে। কিন্তু এই প্লেনগুলির ইঞ্জিনগুলি উল্টা দিকে থাকে, 90 ডিগ্রিতে থাকে। সো ধাক্কাটা খায় পেছন দিকে, এই যে ভার্টিক্যাল। সো হেলিকপ্টার উঠে হলো গিয়ে রোটারি রোটারি কতগুলি পাখা দিয়ে, এইটা হলো জেট ইঞ্জিন দিয়ে। ইঞ্জিনটা মোবাইল। এখন উঠার জন্য ব্যাকটাকে এই যে ভার্টিক্যাল ডিরেকশন দিয়ে গেছে, উঠার পর এটাকে যখন ঘুরায় ফেলবে, এইভাবে সেট করে ফেলবে, তখন সামনের দিকে চলা আরম্ভ করবে। এটার নামটা কি? ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং। এগুলি কেন বানাইছে? শহর এলাকাতে বিল্ডিং এর ছাদে নামানো, অথবা বিভিন্ন জায়গায় শর্ট ডিস্টেন্সের মধ্যে নামার জন্য এই ভিটিওএলটা ইউজ করা হয়। আমি আর এত ডিটেলে যাচ্ছি না। এখানে স্পিড সম্বন্ধে আগেও বলছি। কামাল হোসেন, কাইন্ডলি মিউট করে ফেলো। এই জায়গায় স্পিডগুলি খুব কম ছিল। এই যে রাইট ব্রাদার 32 কিলোমিটার পার আওয়ার, কিন্তু পথ দেখায় গেছে এবং কনসেপ্টটা দিয়ে গেছে যে যত স্পিড বাড়াইতে পারবা সে তত উঁচুতে উঠতে পারবা। যত উঁচুতে উঠবা বাতাসের তত ফ্রিকশন কমে যাবে, তখন আরো তুমি গতি পাবা। তো এই জন্য মানুষ আস্তে আস্তে, শব্দের গতি হলো 1 ম্যাক বলে। 1 ম্যাক হলো 1236 কিলোমিটার পার আওয়ারে শব্দ চলে। এটা 1961 সালে এটাকে ভেঙে ফেলছে। প্লেনও শব্দের গতির বেশিতে চলে। আর আর্মিদের জন্য যেটা বানাইছে, এগুলি তো 2 গুণ, 2 ম্যাক বলে, শব্দের গতির দ্বিগুণ। তার মানে গতির ঝড় উঠতেছে এখন এভিয়েশনে, প্রযুক্তির সাথে সাথে। তো এগুলি এত ডিটেল দেখার দরকার নাই, মানে প্রপেলার ইঞ্জিন কিভাবে জেট ইঞ্জিন হলো, এগুলি তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হবে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হবে না, কিন্তু একটু জানলা। মানুষের দ্রুত গতির বাসনা বা আকাঙ্ক্ষা আজীবন ছিল। প্রযুক্তি সেইভাবে পরিবর্তন করে মানুষের যেই ডিজায়ার, সেই ডিজায়ারটাকে ফুলফিল করেছে, এবং এটা ফুল স্টপ এখনো হয় নাই। দিন দিন মানুষ আকাশে চলে যাচ্ছে। সেই প্রযুক্তি তো যদি আসে, তাহলে তো লম্বা ডিস্টেন্স কোনো ব্যাপারই হবে না। হাইপারসনিক যা চলে আসতেছে, তো তার মানে সবগুলি ইঞ্জিনের। ইঞ্জিন কি ছিল? পিস্টন বেস ছিল, প্রোপেলার ঘুরতো, বাতাস কেটে কেটে সামনে যেত। আর এটা হলো বাতাস ধাক্কা দিয়ে রকেট ইঞ্জিন, এটা আর কি। তো এটাকে কি বলে? এটা টার্বো প্রোপেলারও হইতে পারে, টার্বো জেটও হইতে পারে। হ্যাঁ, যে সামনের পেছনের দিকে ধাক্কা দিলে এটা ঘুরবে, তা পানিটা কাটবে। এটা হলো এই এই ভিতরের ইঞ্জিনটা ছিল পিস্টনের, আর এটা হলো গিয়ে গ্যাসের, জেট। সো এখান থেকে নিয়ে এখানে চিকন করে বের করা হাই স্পিড হয়। আর এখান থেকে বের করলা, সামনের দিকে যাওয়ার সময়, সরি, এর ভিতর দিয়ে যখন বাতাসগুলি যাবে, এখানে একটা মোটর আছে, টান দেয় সাক করার জন্য, তখন ঘুরে, ঘুরলে মানে সামনের দিকে আগায়। এনিওয়ে, সো অনেক ধরনের বিবর্তন হয়েছে শুধু গতি বেড়ানোর জন্য, ক্রমাগত হয়ে যাচ্ছে। এটা আসতে পারে প্রশ্ন যে, আমি তো কিছু কিছু বললাম যে দূরপাল্লায় যেতে গেলে এয়ার ট্রান্সপোর্টেশন লাগে, কিন্তু আমি যদি বলি রাইট ডাউন ভেরি ফিউ অর 4 বেনিফিটস অফ এয়ার ট্রান্সপোর্টেশন, তাহলে এখানে হালকাভাবে দেখো, মনে রাখার জন্য। লং ডিস্টেন্সটা সবারই মনে থাকবে, যে বেনিফিট হলো লং ডিস্টেন্সের জন্য এটা ইকোনমিক্যাল হয়ে যায়। হুম। এবং পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ হয়ে যায়। গ্রাম যেমন একটা বাড়ির পিছনে আরেকটা বাড়ি থাকে, এরকম পৃথিবীতে 193টা দেশ আছে। প্রতিটা দেশকে যদি একটা গ্রাম বলা হয়, তাহলে পৃথিবী মানে গ্লোব একটা ভিলেজ হয়ে যায়। এরা বিচ্ছিন্ন ছিল। এই এয়ার ট্রান্সপোর্টেশন, এক জাতির সাথে আরেক জাতি, সে ভাষাগত, প্রকৃতিগত ভিন্ন হতে পারে, কিন্তু ট্রান্সপোর্টেশনে তাদেরকে এক ফ্যাব্রিকের মধ্যে নিয়ে আসে, একটা সুতায় গেঁথে ফেলে। এটাই হলো গিয়ে পিপল টু পিপল কানেক্টিভিটি, কালচার টু কালচার কানেক্টিভিটি। আজকে মানুষ
এটার সাথে এয়ার ইন্ডাস্ট্রিটা হওয়ার ফলে কিন্তু এই সুযোগটা আসতেছে। তো মানুষ পিপুল টু পিপুল কানেক্টিভিটি হচ্ছে, মানুষ এক দেশে থেকে আরেক দেশে গিয়ে তার সভ্যতা দেখছে, কৃষ্টিজাত দেখছে, কিন্তু এর একটা কন্ট্রিবিউশন আছে ইন্ডাস্ট্রিতে। আমাদের দেশেও গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাক্টগুলি যেগুলি লাইট ওয়েট কিন্তু ভ্যালুয়েবল, এখনই ইউরোপের মার্কেট ধরতে হবে। সামার চলতেছে, এই প্লেনে করে চলে যাচ্ছে। তো তার মানে একটা ইকোনমিক এবং ট্যুরিজমের জন্য এটা একটা বিরাট সুবিধা। দূরপাল্লায় অন্য ভিন দেশে গিয়ে আমি দেখতে চাই তার সভ্যতা, তার অর্জন, তাহলে আমি এয়ার ট্রান্সপোর্টেশনে যেতে পারি। আমি আরেক দেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চাই, তাহলে কিন্তু এটা লাগবে। দেন এটা যেন মনে থাকে, যে কোনো ডিজাস্টার যদি হয়ে যায়, ডিজাস্টারে কিন্তু রাস্তাঘাটও কিন্তু নষ্ট হয়ে যায়। বন্যা বলো অথবা আর্থকুয়েক বলো, তখন দুর্গত এলাকায় যাবা কিভাবে? এই হেলিকপ্টার দিয়ে চলে যায়, তার মানে এয়ারওয়েজ দিয়ে চলে যায়। সো মানুষকে বিপদের সময় নিজের দেশ অথবা বাইরের দেশ থেকেও যদি কেউ এসে হেল্প করতে চায়, দেন ওনলি মোড অফ ট্রান্সপোর্টেশন হুইচ ইজ অ্যাভেলেবল, দ্যাট ইজ এয়ার ট্রান্সপোর্টেশন। সো ফার তুমি মেজর কতগুলি বেনিফিট পেয়ে গেলা। এরপরে বাকি কিছু আছে, কনস্ট্রাকশন মেটেরিয়াল, পাহাড়ি এলাকায় নিবা, রাস্তা নাই, পানি নাই। এখন প্লেনটাকে দেখো না, আগুন নিবানোর জন্য প্লেন ব্যবহার করা হয়। যাত্রী নিল না, কিছু নিল না, তাহলে তার নিচনে একটা দড়ি ঝুলাই দিয়ে বিরাট পানির একটা নিয়ে গেলে, একটা ট্যাঙ্ক এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে গেলে, একটা টাওয়ার, ট্রান্সমিশন টাওয়ার পাহাড়ে বসাবা, বানাইলে এক জায়গায়, ও টান দিয়ে নিয়ে গেলা। সো এয়ার লিফটিং এর জন্য খুব দরকার হয়। ইভেন একটা ভিআইপি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, সিঙ্গাপুর নিতে হবে, তখনও কিন্তু তাকে এয়ার লিফট করে যাতে, এই যে দেখো ওই জায়গায়, অথবা রেস্কিউ মিশনে এটা দরকার হয়। এই যে দেখো, তারপরে এই যে দেখো সার্ভিলেন্সে কোথায় কি ট্রাফিক অবস্থা শুধু বুঝার জন্য। এই যে দেখো ট্রান্সমিশন টাওয়ার মানুষ সহ নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, ট্যাঙ্ক নিয়ে যায়, কোথায় নিয়ে যায়? ইনঅ্যাক্সেসেবল, যেখানে দুর্গম, কিন্তু এখানে যাইতে হবে। হ্যাঁ, তখন এভিয়েশন ছাড়া কোনো উপায় নাই। এই যে দেখো পেটের ভিতরে কার্গো নিয়ে যাচ্ছে, আগুন নিবানোর জন্য ব্যবহার হচ্ছে। রিয়াল ফটোগ্রামেট্রি করতে হচ্ছে, মানে একটা এলাকার তুমি একটা মোজাইক চাও, ছবিতে দেখতে চাও এই এলাকাটা দুর্গত অবস্থার, এই উপর থেকে ক্যামেরা দিয়ে তুলে জোড়া লাগাও, মোজাইক হয়ে যাবে একটা, মানে পুরো এলাকাটাকে একবারে দেখতে পাবা। কৃষিখাতে ব্যবহার হয়। অয়েল এক্সপ্লোরেশন, অফশোর অয়েল এক্সপ্লোরেশন যখন করবা, তখন এই জায়গায় কি রাস্তা আছে, ট্রেন আছে? কিছুই তো নাই। তাড়াতাড়ি যেতে চায়, এই যে অনেক দূরে হয়তো শোল লাইন, সেখান থেকে রসদ নিয়ে এই জায়গায় নামবে, হেলিপ্যাড থাকবে একটা, নেমে মানুষজন এবং খাওয়া দাওয়া সব নিয়ে আসে। তাহলে ভার্সেটাইল বেনিফিট আছে। এবার আরেকটা এখানে প্রশ্ন থাকতে পারে, দ্যাট ইজ এয়ার ট্রান্সপোর্টেশন ইন বাংলাদেশ। কেউ যদি বলে, তুমি বেনিফিটটা জানলা, সম্ভাবনা কতটুকু বাংলাদেশের জন্য? বাংলাদেশের কয়টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে? প্রথমে হলো তিনটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখন চারটা হয়েছে, হয়তো তোমরা জানো কক্সেস বাজারটাও হয়েছে। তাহলে এই চারটার নাম কি? হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ঢাকা, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট, শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চিটাগাং, এখন হচ্ছে কক্সেস বাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার মানে আইকাও এসে সার্টিফিকেশন দিয়ে গেছে, হ্যাঁ আন্তর্জাতিক মানের হচ্ছে, তুমি এখন সেবা দিতে পারো। আর ডোমেস্টিক ফাংশনাল আছে মনে করো আটটা, বরিশাল মনে করো, সৈয়দপুর মনে করো, এরকম ডোমেস্টিক এয়ারপোর্ট আছে কিছু। তো বাংলাদেশের প্রসপেক্টটা আমি যদি বলি, ইন্টারন্যাশনাল
ওই এয়ার ট্রান্সপোর্টেশনের সম্ভাবনা অসীম আছে, অসীম। এই সম্ভাবনাটা অনেক বড়, কারণ আমাদের দেশ থেকে যারা শ্রমিক, যারা যোদ্ধা, ডলার ইনকাম করার জন্য বাইরে যারা যুদ্ধ করছে, এইদেরকে সারা বছর প্রায় 1 কোটির বেশি এই যাওয়া আসার মধ্যেই আছে। তার মানে চাহিদা একটা আমার আছেই। পুরো পৃথিবীতে যখন হয় তখন ট্যুরিজমের জন্য হয়, কিন্তু আমাদের মতো এরকম লেবার মাইগ্রেশন, আসা যাওয়া নাই। হজ, এটা একটা বাধা ধরা, তুমি জানো হজ মৌসুমে যাত্রীর কোনো কমতি হবে না, তার মানে এটা একটা বিরাট সম্ভাবনা। কি, আমাদের মাইগ্রেন্টরা বাইরে থাকে, তারা যাওয়া আসার মধ্যে থাকে, এটা একটা চাহিদা। এবং হজ মৌসুমে এত হাজি যায়, কুলাতে পারে না। 15 দিন, 1 মাস প্রথমে যায়, আবার আসে 1 মাস ধরে, নিজের প্লেনে পারে না, অন্যের প্লেনটাও নিয়ে আসে। তো দিজ আর দ্য পটেনশিয়াল অপরচুনিটি ইন্টারন্যাশনাল এরিনাতে। কিন্তু তোমাকে যদি ডোমেস্টিকের কথা বলা হয়, তাহলে আমি তোমাকে, এটা আমার একটা প্রস্তাব আর কি, ভালো করে বাংলাদেশটা, নিজের দেশটাকে যদি ভালো করে চিনো, অন্যান্য দেশের তুলনায় অনেক ছোট আমরা। জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্টটা অত্যন্ত অত্যন্ত ছোট। কতটুকু ছোট? এবং আরেকটা সুযোগ হলো, ঢাকা হলো মোটামুটি সেন্টারে। অনেকের কিন্তু রাজধানী মানে এক 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 মাথায় থাকে, এদের জন্য অসুবিধা হয়। কিন্তু ঢাকা মাঝখানে থাকাতে, টেকনাফ থেকে তেতুলিয়া যে কথাটা বলি, মাইপা দেখো, তুমি 400 কিলোমিটার বেশি হবে না। আমি এখানে 350 লিখছি, একদম লেস পর্যন্ত চলে গেলে 400 কিলোমিটার হইতো। আর আড়াআড়ি যদি দেখো, পুরো আড়াআড়ি আছে হলো 260, তার মানে ঢাকার থেকে এটা আসলে 100 কিলোমিটারও না। তো প্লেন দেখলে এখন চলে হলো 1200 কিলোমিটার পার আওয়ারে, এটা হলো 100, আর এটা হলো গিয়ে 300 বা 400 ইয়ে। তো তার মানে কি? তার মানে প্লেনের যে বিচরণ ক্ষেত্র, এই বিচরণ ক্ষেত্র কিন্তু আমাদের দেশ না, এটা ইন্ডিয়া, এটা রাশিয়া, এটা চায়নার জন্য ইন্ডিসপেন্সিবল। এটা অ্যাভয়েড করতে পারবে না তারা। অথবা কারো কারো যদি এমন জায়গা থাকে খালি পাহাড় আর পাহাড়, তাহলেও কিন্তু এই প্লেনটা লাগে। আমাদের দেশটা সমতল, ভাটির দেশ। তো ঢাকা সেন্টারে সর্বোচ্চ দূরত্ব 400 কিলোমিটার, এটা প্লেনের না। এটা যদি এক্সপ্রেসওয়ে বানাও, এক্সপ্রেসওয়েতে 120 কিলোমিটারে চালানো যায়। দুবাইতে ওদিন একটা ফুটেজ দেখতেছিলাম, 150-এ চালাচ্ছে। তাহলে 2 ঘন্টার ব্যাপার। তা আমাদের ভালো মানের রাস্তা নাই দিকে আমাদের মনে হয় দেশটা জানি কত বড়, আসলে দেশটা অত্যন্ত ছোট। তাহলে কথাগুলির উদ্দেশ্যটা কি? কথাগুলির উদ্দেশ্যটা হলো যে ভবিষ্যতে যদি হাই স্পিড এক্সপ্রেসওয়ে হয়ে যায়, মানুষের যখন চলার স্বাধীনতা পেয়ে যাবে, তখন ডোর টু ডোর ফ্যাসিলিটি দিতে পারবে, একদম ঢাকা থেকে রংপুর পর্যন্ত চলে যেতে পারবে তাড়াতাড়ি। যাওয়ার পথে খাওয়া দাওয়া, সাইট সিইং, গল্প করা। আর প্লেনে তোমাকে বলবে আমি রংপুর নিয়ে যাব 1 ঘন্টায়, কিন্তু বাসার থেকে যেতে হবে 1.5 ঘন্টা আগে, চেকিং আছে। নামার পরে আবার 1 ঘন্টা। তাহলে ওভারহেড কত হয়ে গেল? খাজনা থেকে বাজনা। সো ফিউচার যদি চিন্তা করো, পৃথিবী আগাচ্ছে, ডেসক্রাইব করো পৃথিবী আগাচ্ছে, কিভাবে বুঝবা? সব জিনিসে গতি বাড়তেছে। এটা কম্পিউটারের গতি বলো, মোবাইলের গতি বলো, ট্রেনের গতি বলো, গাড়ির গতি বলো, শিপের গতি, সব জায়গায় খালি স্পিড বাড়ছে। তাহলে আমি যখন ছোট ছিলাম, ঢাকার থেকে চিটাগং যাইতে ফকার, ফকার বলতো 28, ফকার 28 বিমানে করে যেত, 1 ঘন্টা লেগে যেত। এখন যদি বড় এয়ারক্রাফটে যাও চিটাগং, কখনো কখনো 28 থেকে 30 মিনিটের মধ্যে যাওয়া যায়। তার মানে গত 2-3 যুগের মধ্যেই গতি অনেক বেড়ে গেছে। তাহলে সামনেও বাড়বে।
তো সামনে যদি বাড়ে, এখন যদি 30 মিনিট লাগবে, তাহলে 20 বছর পর বলবে ভাই এখন লাগে হলো আমার 20 মিনিট। তার 20 বছর পর বলবে আমার এখন 10 মিনিট লাগবে। তো তার মানে তোমরা উঠাবে আর বলবে না নামেন। হ্যাঁ, তাইলে হইলোটা কি? তার মানে যেমন ধরো আমরা মিগ-29 কিনছি, মিগ-29 যুদ্ধ করার জন্য। তো এখানে দেখে আসছো না মিগ-29 কত গতিতে চলে? শব্দের গতির দ্বিগুণ। আমরা যেটা কিনছি ওটা অত গতি নাই, কিন্তু কম না, 1.4 ম্যাক মনে হয় আমরা কিনছি। প্রায় 1500 কিলোমিটার আছে, যাও উপরে আছে 1500 কিলোমিটার রে। 1500, 1 ঘন্টায় 1500 কিলোমিটার। চারটিখানি কথা না। এখন তুমি ত্রিপুরাতে যুদ্ধ লাগছে, এই হলো ত্রিপুরার বর্ডার। ঢাকার থেকে রওনা দিলা অথবা কুমিল্লার থেকে, আরে ও যাইতে যেতেই তো চলে কিন্তু হাই স্পিডের। ও যাইতে যেতে মোচড় দিতেই তো তার লাগে 100 কিলোমিটার, 60 কিলোমিটার। তো ভিতরে ঢুকে যাবা তো। সো মিগ-20 পরের জেনারেশন যদি কিনো, তুমি বলবা আমি কিন্তু শব্দের দ্বিগুণ গতিতে যেতে পারি। মানে কি 2500 কিলোমিটার পার আওয়ার। কিন্তু ভাই আমার দেশটাই তো হলো গিয়ে আড়াআড়ি করলে 600-700 কিলোমিটারের বেশি না, আর চালাবেন কোথায়? আপনি যুদ্ধ করবেন, যান না বর্ডারে, যাইতে যেতেই তো আপনি ঢুকে যাবেন ওদের ভিতরে। সো নিজের দেশটাকে চিনলে পরে বুঝবা যে আসলে ছোট্ট একটা প্লে গ্রাউন্ডে প্লেন বেমানান হাই স্পিডের। এটা হাই স্পিডের ট্রেন, হাই স্পিডের রাস্তা চলে আসলে প্লেনের ওভারহেড অনেক বেশি, এবং অল্প সময়ে আস্তে আস্তে দিন দিন ট্রাভেল টাইমটা কমতে থাকবে। এবং এমন এক সময় হবে মনে হবে যে উঠেন আর নামেন, সাস্টেনেবল না কিন্তু। কেন? এটা এত দ্রুত চলবে, এই দ্রুত চলার জন্য তার বিচরণ ক্ষেত্রটা অনেক ছোট। তো তাহলে তোমাকে পুরানো জেনারেশন দিয়ে তোমাকে সবসময় থাকতে হবে, আগাইতে পারবে না। তো সেই হিসাবে আমাদের দেশের আভ্যন্তরীণ, আমার হিসাবে আভ্যন্তরীণ প্লেনের প্রসপেক্টটা ডাউন দ্য লাইন, সে 50 বছর পর নাই বললেই চলবে। বাই দিস টাইম হাই স্পিড ট্রেন, হাই স্পিড রাস্তা চলে আসলে এই ছোট দেশের জন্য ওটাই কিন্তু তোমার 2 ঘন্টা, এক মাথা থেকে আরেক মাথায় যাবা প্লেন ট্রেনে 2-2.5 ঘন্টার মধ্যে চলে যেতে পারবা। সো আন্তর্জাতিকভাবে ইট হ্যাজ গট এনর্মাস পোটেনশিয়াল, বাট ডোমেস্টিক্যালি উইথ টাইম স্পিড অফ দ্য প্লেন উইল ইনক্রিজ গ্র্যাজুয়ালি ডে বাই ডে। এটা আনঅ্যাভয়েডেবল। তাহলে আমার ডিস্টেন্স কিন্তু বাড়বে না। তাহলে এটার সাস্টেনেবল চলার জায়গা খুঁজে পাবে না, এটা ফিট করবে না। শুধু তাই না, একটা প্লেনের যেই জায়গায় হয় সেই জায়গাটার মধ্যে প্রায় 45 কিলোমিটার, 4 কিলোমিটার জায়গা ধরে তুমি ছোট হাইটে থাকতে হবে। এটাই সেটা দেখানো হচ্ছে যে এটা প্রায় 4 কিলোমিটার তোমার সিটিটাকে বামন সিটি বানায় ফেলে। তুমি 45 মিটার, 3 মিটারে যদি একতলা ধরো, তাহলে 15 তলার বেশি করতে পারবে না। বিরাট 4 কিলোমিটার রেডিয়াসে। তার মানে এই ঘনবসতি জায়গায় যতগুলি আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এটার ইম্প্যাক্ট কিন্তু অনেক বেশি। এটা খেয়াল রাখতে হবে ওই জায়গাটার মধ্যে। এখানে কিছু পরিসংখ্যান দেখে নাও যেই দেশের জন্য তুমি আছো। প্যাসেঞ্জারের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে, দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এটা কার্গো যেটা আছে, কার্গো কিন্তু 7%, সরি, কার্গো হলো 10% বাড়তেছে। আর প্যাসেঞ্জারও 10%, চারটিখানি কথা না। আর ভলিউম, এয়ারক্রাফট ভলিউম, নাম্বার অফ এয়ারক্রাফট বাড়তেছে 7%। আর তার মানে বড় বড় এয়ারক্রাফট দিয়ে বেশি বেশি যাত্রী নিচ্ছে। সো আমাদের
আন্তর্জাতিক পরিমণ্ডলে চাহিদাটা প্রায় 10% হারে বাড়তেছে। কিন্তু দুর্ভাগ্য হলো রানওয়ে একটা, এবং শহর এলাকাতে আর রানওয়ে বানানো যাবে না, না চিটাগাঙে, না ওসমানী, না হজরত শাহজালালে। দুর্ভাগ্য। তো এনিওয়ে, এটা হলো গিয়ে আমাদের দেশের সম্ভাবনা, যে চাহিদা বাড়তেছে প্যাসেঞ্জার এবং কার্গো, কিন্তু রানওয়ে হলো একটা, এবং একটা সময়ে গিয়ে আর ক্যাপাসিটি থাকবে না। এটা হলো 35 সাল পর্যন্ত বলা হয়েছে, এরপরে আর ক্যাপাসিটি থাকবে না। এবং আভ্যন্তরীণ রুটে ইন দ্য লং রান ফিউচারটা অত প্রসপেক্টিভ না। By that time, there will be lot of high quality road and high quality railway service. আমাদের দেশটার প্লেগ্রাউন্ডটা হলো গিয়ে রেলের এবং এক্সপ্রেসওয়ের। ইন্ডিয়ার জন্য প্লেন লাগবে এক এক নিজের দেশের মধ্যে মুভ করতে গেলে। অত বড় কিন্তু আমরা জিওগ্রাফিক্যাল ফুটপ্রিন্ট নাই। আজকে যেটা দিয়ে শেষ করব এই সাবজেক্টটা, সেখানে দেখো কতগুলি অর্গানাইজেশন আছে। আমি যাদের কথা মনে রাখতে বলবো শুধু সেটাই খেয়াল রেখো। আইকাও অলরেডি চিনে ফেলছো। হোয়াট ডাজ ইট মিন বাই আইকাও? যারা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে রেগুলেটরি অর্গানাইজেশন হিসেবে থাকে, একটা ইউনিফাইড পলিসি দিয়ে পুরো পৃথিবীতে প্লেন চলছে ডিসিপ্লিনে, সেফলি। তাহলে আইকাও চিনলাম। এটা কোথাকার? ইউনাইটেড নেশন। ইউনাইটেড নেশনের এই অর্গানাইজেশনের গবেষণাগুলি করে হলো এফা, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। কোনটা? এটা ইউএস এর একটা সংস্থা। এরা গবেষণা করে এবং এই গবেষণার ভিত্তিতে আইন কানুনগুলি করে। যেমন ধরো, কোন প্লেনের রানওয়ে কতটুকু লাগবে, কেমনে বুঝবে? হ্যাঁ, এরা কিন্তু বলে দেয়। বোয়িং 777 এর জন্য 3200 মিটার লাগবে। অনুকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ, অনেক কিছুতে চওড়া কতটুকু লাগবে, এই তখন আইন করে দেয়। কি আন্তর্জাতিক মানের, কিন্তু কোন ক্যাটাগরি? ক্যাটাগরি 1। তাহলে ভাই তোমার রানওয়ে এত মিটার করতে হবে, এত চওড়া করতে হবে। হ্যাঁ, তাহলে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন হলো রিসার্চ অর্গানাইজেশন, এবং আমেরিকার নিজস্ব আভ্যন্তরীণ যে প্ল্যানগুলি করে তার জন্য সে রিসার্চগুলি করে। এটা আন্তর্জাতিক পরিমণ্ডলে চলে যায় সেফটির জন্য। তাহলে দুইটা অর্গানাইজেশন চিনলাম। আর আমাদের যারা প্লেন ওঠানামার রেগুলেশনে জড়িত, তাদেরকে বলা হয় সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ক্যাব। তা আমি যদি তিনটা অ্যাব্রিভিয়েশন দিয়ে ফুল লিখতে বলি, আশা করি তোমরা পারবা। এই কথাগুলি এখানে বলা হয়েছে। স্যার এগুলোকে এক্সপ্লেন সহ লেখা লাগবে নাকি শুধু মিনিং গুলো লিখলে হবে? সে মনে করো আমি বললাম রাইট ডাউন দ্য ফুল ফর্ম অফ আইকাও, ফা অ্যান্ড ক্যাব, তুমি হাইফেন দিয়ে এটা লিখে দিবা। আর যদি বলি রাইট ডাউন 4 বেনিফিটস অফ এভিয়েশন, 4টা পয়েন্ট দিয়ে লিখে ফেলবা। জি স্যার। এখানে দেখো, প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ মিক্সড ইউজ অফ সিঙ্গেল রানওয়ে। এই যে বললাম, আমাদের রানওয়েগুলি দুর্ভাগ্যজনক হলো একটা। তো একটা রানওয়ের মেনটেনেন্সও তো লাগে। তো মেনটেনেন্স করলে আর পুরো পৃথিবীর থেকে আসতে পারে না। বলে রাত্রেবেলা আমরা কাজ করব, দিনের বেলা আসেন, এই অনেক ভেজাল হয়। দুর্ভাগ্য আমাদের, আমরা কেউ পরিকল্পনায় চিন্তা করি নাই। সবাই নিজেরটা নিয়ে ভাবছি, পদ প্রাপ্তি কিভাবে হবে, কিন্তু দেশের কি লাভ হবে। সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই সেকেন্ড রানওয়ের কোথাও জায়গাটা রাখি নাই। তাহলে বোঝা যাচ্ছে আমরা পরিকল্পিত না। তো তাহলে আমাদের মেনটেনেন্স জনিত কারণে অথবা কোনো একটা প্লেন টেকনিক্যাল কারণে যদি রানওয়েতে বসে যায়, এটা আন্তর্জাতিক একটা হেডলাইন হয়ে যায় যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি আরবের একটা প্লেন চাকা বাস্ট করে রানওয়েতে আছে, এখন সব প্লেনগুলিকে চিটাগাং চলে যেতে হবে। ডাজন্ট লুক গুড। হুম। পাশাপাশি এই একটা রানওয়ের মধ্যে আবার ও যে মিগ কেনা হয়েছে, এগুলি চলে।
সিভিলিয়ানের সাথে যদি মিলিটারি প্লেন উঠানামা করে, প্রথমেই হলো গিয়ে আকাশে যে এসে নামতে চাচ্ছে, সে রিকোয়েস্ট পাঠালো, তখন যদি কোনো আমাদের এয়ারফোর্সের এই ফাইটার গুলি উঠতে চায়, ও প্রায়োরিটি বেশি পায়। তাইলে আকাশে যে উড়লো, সেই ভদ্রলোক কিন্তু যদি 2 চক্কর বেশি দেয়, টাকাটা তোমার কাছে চাবে কিন্তু। কারণ ভাই, হিসাব নিকাশের ব্যাপার, এত তেল। তো তুমি না আন্তর্জাতিক হইছো, বলছো সেবাটা দিবা আমার নামার জন্য, ম্যাক্সিমাম 1 চক্কর দিতে হবে, এর মাঝখানে তুমি অবশ্যই নামার সুযোগ পাবা। কিন্তু দেখা গেল কমিটের যা করছো তার থেকে বেশি সময় তাকে ওয়েটিং করতে হয়েছে, তাহলে ওয়েটিং এর জন্য তোমাকে পেনাল্টি দিতে হবে তো। তাহলে ওইখানে একটা পেনাল্টি খাইলা। দ্বিতীয় হলো, দেখো তো দেখি ফাইটার প্লেনের পাছা দিয়ে কি বের হচ্ছে। হট হট ফিউম বাড়াচ্ছে, হট একটা জেট এয়ার বেরাচ্ছে। রানওয়ে হলো বিটুমিন দিয়ে তৈরি করা। বিটুমিন যদি গরমে ভিট্রিফাইড হয়ে যায়, জ্বলে যায়, তাহলে বিটুমিন আর বাইন্ডার থাকে না তো। বিটুমিন কালো দেখতে পাচ্ছ, কিন্তু বাইন্ডারের জিনিস তো জ্বলে গেছে তো। সো আমাদের রানওয়ে মিলিটারি পারপাসে ইউজ হওয়াতে অনেক তাড়াতাড়ি ডিটিউরেট করে যায়। অন্যান্য দেশে এই ছোটখাটো প্লেনের জন্য একটা ছোট্ট রানওয়ে হলেই হয়, এবং সেই রানওয়েটা কংক্রিটের বানায় ফেললে আজীবন। ব্রিটিশরা যতগুলি রানওয়ে আমাদের রেখে গেছে, তারা বানাইছে কখন? 1940 সালে, 50 সালে, দ্বিতীয় মহাযুদ্ধে, ফার্স্ট যুদ্ধের, ওয়ার্ল্ড ওয়ার 1-2-তে বানায়, সব বানাইছে কিন্তু কংক্রিটে। বুদ্ধিমান ছিল তারা, যে না এর তো ভিটামিন দিয়ে থাকবে না তো। সো ছোট একটা জায়গা লাগে, আলাদা করে ফেলে, স্বতন্ত্র করে ফেলে। সিভিলিয়ানের মাঝখানে আর্মি থাকে না, তো আমাদের কিন্তু আছে। তো এখানে অপারেশনাল ডিফিকাল্টিজ হয়, প্রোডাক্টিভিটি কমে যায়, পেভমেন্টের ড্যামেজ হয় সিভিয়ারলি। এই 3টা পয়েন্ট দেওয়া আছে। তা আমি যদি বলি, রাইট ডাউন দ্য প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ দ্য মিক্সড ইউজ অফ সিঙ্গেল রানওয়ে। মিক্সড ইউজ মানে আর্মি এবং সিভিলিয়ান বুঝাচ্ছে আর কি। আশা করি লিখতে পারবা। ফাইনালি এই 2টা টপিক দিয়ে শেষ করব। একটা হলো রোল অফ সিভিল ইঞ্জিনিয়ার। ঠিক আছে, এতক্ষণ তুমি অনেক কথা শুনছো এয়ারপোর্ট সম্বন্ধে। তোমার রোলটা কোথায়? প্লেন বানাবা? না, তুমি তো প্লেন বানাবা না, তুমি রানওয়েটা বানাবা। তুমি প্লেনের সাথে জড়িত না, প্লেন উঠানামার ব্যবস্থাটা তুমি করে দিবা। আর যাত্রী উঠানামার জন্য যে টার্মিনাল আছে, এটা একটা সিভিল স্ট্রাকচার, তুমি সেটার ব্যবস্থা করবা। আর কি করবা? তুমি এই আন্তর্জাতিক প্রোটোকলগুলি জানবা, কি ধরনের সাইন মার্কিং রাতের বেলা দিতে হয়, দিনের বেলা দিতে হয়। সেই পেভমেন্ট মার্কিং সাইনেজটা তুমি দিবা। ড্রেনেজটা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। টার্মিনালের ফ্যাসিলিটি ডিজাইন করা সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ। রানওয়ের যখন তুমি পেভমেন্ট ডিজাইন করবা, সেটা তোমার কাজ। এখন পেভমেন্ট ডিজাইনটা কেমনে করে? যে সিভিল ইঞ্জিনিয়ার, সে জানে যে আমি প্লেনটাকে, যেই প্লেনের জন্য রানওয়ে বানাবো, প্লেন অনেক ধরনের আছে, তাহলে ডিক্লেয়ার করতে হবে। এই মিউট করে ফেলো, যে আছে মিউট করে ফেলো। তো এই জায়গাটার মধ্যে সিভিল ইঞ্জিনিয়াররা জানতে চায়, ভাই আমার সরকারের কাছে জানে যে আপনি কোন ধরনের প্লেনকে নামাতে চান, যেটাকে ডিজাইন প্লেন বলে, ডিজাইন এয়ারপ্লেন বলে। বলবে আমরা ম্যাক্সিমাম বোয়িং 777 বা 787 নামাবো। এটা হলো তোমার ডিজাইন এয়ারক্রাফট, যে এর জন্য ডিজাইন করলে তার ছোট ক্যাটাগরিগুলির জন্য আর ডিজাইন করার দরকার নাই। তখন সিভিল ইঞ্জিনিয়ার জানতে চাইবে 777 এর এসিএন নাম্বার কত, এয়ারক্রাফট ক্লাসিফিকেশন নাম্বার। মানে প্লেন একটা বানায়া তার ওজন সহ তার একটা স্ট্রাকচারাল নাম্বার দেয়, প্লেনের নাম্বারটা হলো এসিএল। আর যে ডিজাইন করবে,
সে তখন এসিএন কত যদি লেখা থাকে 80, সে পেভমেন্টটাকে ডিজাইন করবে অ্যাটলিস্ট 80, আর না হলে 85, 90। মিনিমাম হলো এই প্লেনের যে 80 নাম্বার বলছে, আমার ডিজাইনটাও করতে হবে ঠিক 80-র জন্য। তো পেভমেন্ট ডিজাইনের ক্লাসিফিকেশন নাম্বারটাকে বলবো পিসিএন। তো ডিজাইন কনসেপ্টটা হলো দুইটা একদম সমান হইতে হবে, অথবা পেভমেন্টটা আরেকটু বেশি হইতে হবে। তাহলে তোমরা জেনে ফেললে সিভিল ইঞ্জিনিয়ারের রানওয়ে ডিজাইন করতে গেলে দুইটা ক্রাইটেরিয়া ফলো করতে হয়। তাহলে এই যে রোল অফ সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেল রানওয়ে ডিজাইন, টার্মিনাল ডিজাইন, ড্রেনেজ ডিজাইন, এরপরে হলো সাইট সিলেকশন, হ্যাঁ, তারপরে সাইন মার্কিং, এগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ হয়ে গেল। এবং ওই যে দেখাইছিলাম 4 কিলোমিটার ধরে 45 মিটারের বেশি কোনো বিল্ডিং অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, এটা এটা সিভিল ইঞ্জিনিয়ারদেরকেই কিন্তু নিয়ন্ত্রণ করতে হয়। এটার নাম হলো ওএলএস, অবস্টেকল লিমিটেশন সারফেস। 4 কিলোমিটার তোমাকেই দেখায়, ব্যাপ্তিটা দেখায় বলতে হবে রাজুকের কাছে বিল্ডিং এর পারমিশন চাইছে কয়তলা, 50 তলা করা করা যাবে, তাহলে এই ওএলএস ম্যাপের মধ্যে ফেলবে। এইটা কে তৈরি করে? সিভিল ইঞ্জিনিয়ার তৈরি করে। কার ভিত্তিতে করে? আইকাও বলে দিছে। কি বলে দিছে? প্লেন যেখানে উঠানামা করবে তার অ্যাপ্রোচে এবং রেডিয়ালি কত দূর পর্যন্ত কি করা যাবে না, হাইট, সব কিছু বলে দিছে, স্লোপ বলে দিছে। তো সেই স্লোপ এবং হাইট দিকে যে সারফেসটা হয় তাকে বলা হয় অপটিক্যাল লিমিটেশন স্লোপ সারফেস। সেটা যদি জানো, এখন তোমার স্ট্রাকচারটাকে লোকেশন জানো, ওই জায়গায় বসাও, আর মিটারটা জানো, দেখো ওএলএস এর নিচে আছে কিনা। ওএলএস এর নিচে হলে প্লেন উঠানামা কোনো ঝামেলা হবে না। আর তার থেকে যদি বেশি হয় তুমি বলবা না, এটা অনুমোদন দেওয়া যাবে না। এই কাজটা কে করে? সিভিল ইঞ্জিনিয়ার করে। তো এইবার এখানে যে এসিএন পিসিএন নাম্বারটা ছিল, সেটা এখানে একটা দুইটা এক্সাম্পল দিবা। এত কিছু দেখার দরকার নাই তোমাদের। মানে এখানে পরবর্তীতে আমরা পড়বো পিসিএন যে বের করে তার একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা ফারফিল বলে, কমফা বলে। ওটা জানা থাকলে তুমি বের করে ফেলতে পারবা। তো বের করলে কি বের হয় জানো? এরকম এরকম একটা নাম্বার বের হয়। এটা আমি লিখতে দিব, একটা উদাহরণ দাও তো দেখি। একটা পিসিএন এর একটা উদাহরণ দাও। কিছুক্ষণ আগে বলছি এসিএন যদি 80 হয়, প্লেনের যদি ম্যানুফ্যাকচারাররা বলে দেয় আমি যে প্লেনটা বানাইছি এই কিন্তু 80, তাহলে পেভমেন্ট ডিজাইন এই প্রথমেই লিখবে 80। এটাই হলো সেই লোড বিয়ারিং ক্যাপাসিটিটা। আর মানে হলো পেভমেন্টটা রিজিড হয়েছে, এটা হলো ই হয়, ফ্লেক্সিবল হয় না। ফ্লেক্সিবল হলে এফ হবে। এই যে দেখো সংখ্যাটা হলো, নিউমেরিক ভ্যালুটা হলো পিসিএন। পরের লেটারটা হলো পেভমেন্ট টাইপ, রিজিড না ফ্লেক্সিবল। পরের সিম্বলটা সয়েল ক্যাটাগরি, এ বি সি ডি, স্ট্রেংথ অনুযায়ী। ভালো সাপোর্ট কন্ডিশন হলে যেমন বি, এটা হলো মিডিয়াম টাইপের সাপোর্ট কন্ডিশন। এই ডাব্লুটা কি? ডাব্লুটা হলো গিয়ে টায়ার প্রেসারের জন্য, অ্যালাউবেল টায়ার প্রেসার কতটুকু, এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, জেড হইতে পারে, ডাব্লু নো লিমিট, কোনো অসুবিধা নাই। আর এই যে 80 বের করছো, এটা ভ্যালিডেট করছো কেমনে? ওই এরকম একটা প্লেন তার উপর দিয়ে চালাইতে হয়, টেস্ট প্লেন বলে। তো টেস্ট প্লেন যদি না থাকে তোমার, তখন অ্যানালাইটিক্যালি করতে হয়। সো তুমি কি মেথডে করছো 80 বের করছো, এটা জানার জন্য লিখে দিতে হয় টেকনিক্যালি করছো নাকি এয়ারক্রাফট, ইউজিং এয়ারক্রাফট। এয়ারক্রাফট চালায়া যদি দেখো না ডাবে টাবে নাই, তাহলে তুমি বলবা ইউ, আমি ভাই এয়ারক্রাফট চালায়া ভ্যালিডেট করছি। আর যদি বলো না আমি থিওরিটিক্যালি করছি, হিসাব নিকাশ কইরা, তখন টি। তো আমি তোমাকে বলবো একটা পিসিএন এর উদাহরণ দাও, তখন তুমি এইভাবে লিখে দিবা নাম্বার, টাইপ পেভমেন্টের, অ্যালাউবেল টাওয়ার, সরি,
সাপোর্ট কন্ডিশন, মাটির কন্ডিশন, টায়ার প্রেসার, এবং কি মেথডে তুমি ইভালুয়েট করেছো। আর এসিএন নাম্বার তো আগেই বললাম, এটা ম্যানুফ্যাকচারাররা এটা বলে দেয় এক একটার জন্য। যেমন 380-র জন্য দরকার 80, বোয়িং এর জন্য, এটা এয়ারবাস, বোয়িং এর জন্য দরকার 51, বোয়িং এর অনেকগুলি ডেরিভেটিভস আছে, এটা এটা লাগে 78, কোনোটা লাগে 81, কোনোটা লাগে হলো 89। এই প্লেনটা যে বানাচ্ছে সে এটা লিখে দেয়, আর তোমার কাজ হবে এখানে 89 এনশিওর করা। এখানে আমি অনেক আগের ডাটা দিছি, আগের মানে 2-3 বছর আগে, আমি জানি না এখনো ঠিক আছে কিনা। এটা ঠিক আছে। আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছে 116 ফ্লেক্সিবল সি ক্যাটাগরির সাবগ্রেড, এইভাবে দেওয়া আছে। শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অফ চিটাগং 66, ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 43। এগুলি হয়তো বাড়তেও পারে, একটা উদাহরণ দেওয়া আছে। বাস। তাহলে আমি আজকে এই 14 পৃষ্ঠা পর্যন্ত থাকলাম। আমি অনেকগুলি কথা বলছি, আশা করি আস্তে আস্তে বেশি, অনেক আস্তে আস্তে তোমাদের মাথায় ঢুকছে এবং প্রশ্ন করার কোনো এলিমেন্ট নাই বা প্রশ্ন জিজ্ঞাসা নাই। তারপরে করতে পারো, আমি অন্য সাবজেক্টে চলে যাচ্ছি, কারণ যদি প্রশ্ন করার থাকে করতে পারো। স্যার আমাদেরকে আপনি মার্ক করছেন যে এই শিটটা দিয়ে দিয়ে। তুমি জাহাঙ্গীর, তুমি কখন ঢুকছো? আগে আগে কিছুক্ষণ আগে মনে হয় ঢুকছো। না স্যার, আমি আগে না, আমি প্রথম থেকে ঢুকছি স্যার। তাহলে সবাইকে যে রোল নাম্বার দিয়ে ঢুকতে বললাম, তুমি এখনো তো স্যার আমি জাহাঙ্গীর ঢুকার আলম। পরে এটা বলছেন আপনি, তারপরে দেখি যে আমি আমি তার জন্য ওই যে মেসেজে দিয়ে দিছি। না, হবে না, তুমি বুঝলাই না, অ্যাটেন্ডেন্স পাবা না তো। এটা অটোমেটিক হবে অ্যাটেন্ডেন্সটা, তোমাদের বুঝাইতে পারছি না। জাহাঙ্গীর, তুমি নামের উপর ধরো, ধরলে রিনেম আসবে, রিনেম আসলে ওইখানে দুটো দিয়ে দাও। যে তোমার নাম দেখাচ্ছে না, ওই যে পার্টিসিপেন্টে ক্লিক করো, নাম আসছে নামের উপর ক্লিক করো, রিনেমকে প্রতিদিন তোমরা কিন্তু